একাদশ শ্রেণীর সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, স্বপ্নময় বর্ণিল কলেজ জীবনের সুপরিসর আঙিনায় তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো। নতুন আমেজের আজকের এই প্রথম ক্লাসখানায় তোমাদের সাথে রয়েছি আমি, ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ আমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের কোর্স পরিচিতি আলোচনা করব। অর্থাৎ এই কোর্সের দুটি পত্রে আমরা 2 বছরে যা যা পড়ব সে সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই সাবজেক্টে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে পড়ব, তাই না? না, আসলে তা সঠিক নয়। আমাদের সাবজেক্টের নামকরণে কিছুটা ত্রুটি থাকায় সাধারণ মানুষদের মধ্যে আসলে এমন একটা ধারণা তৈরি হয়ে থাকে। প্রকৃতপক্ষে ইসলামের ইতিহাসের ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন বা হাদিসের একটা আয়াতও পড়ানো হয় না। ইসলামের ধর্মীয় বিধিবিধান, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির নিয়মকানুন বা মাসালা মাসাইলও এখানে আলোচনা করা হয় না। এগুলো মাদ্রাসা শিক্ষায় বা ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়ানো হয়ে থাকে। তাহলে কি পড়ানো হয় ইসলামের ইতিহাসে, তাই তো? ইতিহাস। মুসলিম শাসন ও তা বিস্তৃতির ইতিহাসই সবচেয়ে বেশি পড়ানো হয় এই কোর্সে। তাই বলে যে অন্যান্য ইতিহাস পড়ানো হয় না তা কিন্তু নয়। আসলে ইসলামের ইতিহাসে আমরা যা পড়ি এটা কোনো ধর্মীয় সাবজেক্ট বা বিষয় নয়, এটা ইতিহাসেরই একটা শাখা মাত্র। ফলে এই সাবজেক্টটা মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পড়তে পারে এবং পড়েও থাকে। ওই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি নামটা শুনেছ না তোমরা? কিংবা বিটিভির ইত্যাদি অনুষ্ঠানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস ইসলামের ইতিহাস নিয়ে পড়েছেন। আবার রাঙামাটি সরকারি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ত্রিবিজয় চাকমা স্যার, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের রিথন কুমার শিকদার স্যার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের হাসু চাকমা দিদি সহ বিধর্মীদের অনেক লোক ইসলামের ইতিহাস নিয়ে পড়েছেন এবং পড়াচ্ছেন। তোমরা লক্ষ্য করে থাকবে আমাদের পাঠ্য ইতিহাস পর্যালোচনায় আমরা বিধর্মী ঐতিহাসিকদের রেফারেন্স সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ইসলামের ইতিহাসের বাইবেল নামে পরিচিত দ্য হিস্টোরি অব দ্য অ্যারাবস নামক গ্রন্থখানা কিন্তু একজন খ্রিস্টান ঐতিহাসিক প্রফেসর পি.কে. হিট্টির লেখা। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষায় বা ইসলামিক স্টাডিজে ইতিহাস পর্যালোচনায় তারা পবিত্র কোরআন ও হাদিসকেই ভিত্তি হিসেবে গ্রহণ করে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের পাঠ্য ইতিহাসকে ধর্মনিরপেক্ষ পর্যালোচনার ইতিহাস বলা যেতে পারে। কিন্তু আমাদের সাবজেক্ট সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা থাকায় তারা আমার মতো হয়তো ত্রিবিজয় চাকমা স্যারকেও ইসলামের ইতিহাস পড়ে দাড়ি টুপি নাই কেন কিংবা ধর্মীয় মাসালা মাসাইল জিজ্ঞেস করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। ইন্টারমিডিয়েট লেভেলে আমরা তোমাদেরকে 2টো কোর্স বা পত্র পড়াবো। এর মধ্যে প্রথম পত্র আরব মুসলমানদের ইতিহাস এবং দ্বিতীয় পত্রে ভারতে মুসলিম শাসনের ইতিহাস আলোচনা করা হবে। আমরা এখন তোমাদের প্রথম পত্রের অধ্যায়গুলোকে অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি। প্রথম পত্রে 7টি অধ্যায় রয়েছে। এর প্রথম অধ্যায়ে আছে প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় অধ্যায়ে খুলাফায়ে রাশেদিন, চতুর্থ অধ্যায়ে উমাইয়া খিলাফত, পঞ্চম অধ্যায়ে আব্বাসী খিলাফত, ষষ্ঠ অধ্যায়ে স্পেনে উমাইয়া শাসন এবং সর্বশেষ সপ্তম অধ্যায়ে উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়গুলো আলোচনার পূর্বে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, ইসলামের আবির্ভাব কোথায় ঘটেছিল? আরবে। ঠিক বলেছ। আবার যদি প্রশ্ন করি আরব কোথায়, এই উত্তরে আমরা একটু কাঁচা, তাই তো? তো চলো আমরা বরং ম্যাপ থেকেই আরবের অবস্থানটা দেখে পরিষ্কার হয়ে যাই। এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে আরবের অবস্থান। আবার যদি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অবস্থানটা দেখি
তাহলে এখান থেকে সোজা পশ্চিমে ভারত, পাকিস্তান ও ইরান পার হয়েই আরবের অবস্থান। এই আরব ভূমির মক্কা নগরীতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব ঘটেছিল। তার প্রচারিত ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা মুসলমান বা মুসলিম নামে পরিচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর তার অনুসারী মুসলমানরা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং ইসলাম, মুসলিম ও মুসলিম শাসন ব্যবস্থার বিকাশ ঘটায়। এখন আমরা অধ্যায়গুলোর আলোচ্য বিষয় সংক্ষেপে দেখে নিচ্ছি। অধ্যায় 1, প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরব মানে হচ্ছে ইসলামের আগমনের পূর্বের আরব। এই অধ্যায়টা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ইসলামের আগমনের পূর্বে আরবের সামগ্রিক একটা চিত্র দেখে নেওয়া, যাতে ইসলামের আগমনের প্রেক্ষাপট সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। এই অধ্যায়ে আলোচনা হবে আরবের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু, জীবজন্তু, উৎপন্ন দ্রব্য এবং আরববাসীদের জীবন আচরণে ভৌগোলিক প্রভাব ইত্যাদি। বিশ্ব সভ্যতায় আরবের প্রতিবেশী প্রাচীন সভ্যতাসমূহের অবদান সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া হবে। তাছাড়া ইসলামের আগমনের প্রাককালে আরবে আইয়ামে জাহিলিয়া নামে একটা চরম অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল। এ সময়কার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কেও এ অধ্যায়ে আলোচনা হবে। অধ্যায় 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন আরবের মক্কায়। আরবে তখন আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ চলছে। এই অন্ধকার দূরীকরণে বাল্যকাল থেকেই তার মধ্যে একজন মহামানব হিসাবে আবির্ভূত হওয়ার কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং মক্কায় 12 বছর ধরে ইসলাম প্রচার করেন। এ সময় তিনি ব্যাপক প্রতিবন্ধকতার সম্মুখীন হন এবং কুরাইশদের দ্বারা নিগৃহীত হন। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তার কিছু সংখ্যক সাহাবাকে তিনি আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়েছিলেন। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি এবং মুসলমানরা মদিনাতে হিজরত করেন 622 খ্রিস্টাব্দে এবং বাকি জীবনের 10 বছর তিনি মদিনাতেই অতিবাহিত করেন এবং ইসলাম প্রচার করেন। কুরাইশরা মদিনাতেও তাদেরকে নির্মূল করার জন্য বেশ কয়েকটি যুদ্ধাভিযান প্রেরণ করে, কিন্তু মুসলমানরাই অবশেষে বিজয়ী হন এবং ইসলামের দ্রুত প্রসার ঘটে। এই অধ্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাল্যকাল, তার মক্কা জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী, নবুয়ত লাভ, আবিসিনিয়ায় হিজরত, মদিনায় হিজরত, মদিনা সনদ, বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধ, হুদায়বিয়া সন্ধি, মক্কা বিজয়, বিদায় হজ এবং ইহুদি খ্রিস্টানের সাথে তার সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। অধ্যায় 3, খোলাফায়ে রাশিদিন। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে সমস্ত শাসক মুসলিম জাহানের বা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন তারা খলিফা এবং তাদের শাসন ব্যবস্থা খিলাফত নামে পরিচিত। এদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 30 বছর ধরে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মেনে চলেছেন। সেই জন্য তাদেরকে খোলাফায়ে রাশিদিন বা সত্য ও ন্যায়পথগামী খলিফা বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে ইসলামের ইতিহাস বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার এই খোলাফায়ে রাশিদিনের শাসনামলকেই বোঝানো হয়ে থাকে, কারণ এরপরে দু একজন বিচ্ছিন্ন শাসক ছাড়া কোনো মুসলিম শাসকই ইসলামী রাষ্ট্র বা ইসলামী শরিয়া মোতাবেক পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র পরিচালনা করেননি। সেই জন্য এই সময়ের ইতিহাসকে বড়জোর মুসলমান শাসনের ইতিহাস বলা যেতে পারে, ইসলামের ইতিহাস নয় বলেই আমরা মনে করে থাকি। যা হোক, এ অধ্যায়ে আমরা খোলাফায়ে রাশিদিনের নির্বাচন প্রক্রিয়া, তাদের সমস্যা সমূহ এবং তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। অধ্যায় 4, উমাইয়া খিলাফত। কুরাইশ বংশের দুটো শাখা গোত্র ছিল, উমাইয়া এবং হাশেমি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন হাশেমি শাখায়। শাখাদ্বয়ের মধ্যে উমাইয়ারা কিছুটা উগ্র প্রকৃতির ছিল। এই উমাইয়া বংশের মুয়াবিয়া চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কূটকৌশলে পরাজিত করে
সিরিয়ার রাজধানী দামেস্কে খিলাফত প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত খিলাফত তার বংশের নামানুসারে উমাইয়া খিলাফত নামে পরিচিত। এই বংশটি 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 90 বছর শাসন করেন। এই বংশে 14 জন খলিফা খিলাফত পরিচালনা করেন। তাদের মধ্যে মুয়াবিয়া, আব্দুল মালিক, আল ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজ এবং হিশাম উল্লেখযোগ্য। উমাইয়া খলিফারা খোলাফায়ে রাশিদিনের আদর্শ বা ইসলামের মূল স্পিরিট থেকে দূরে সরে গিয়েছিলেন। ফলে খিলাফত নামক যে একখানা ধর্ম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল সেটার মর্যাদা নষ্ট হয়। যা হোক, এই অধ্যায়ে আমরা উমাইয়া বংশের শাসন ব্যবস্থা আলোচনা করব। অধ্যায় 5, আব্বাসী খিলাফত। আব্বাসীরা হাশেমি শাখার লোক ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপন চাচা ছিলেন আল আব্বাস। তার পরবর্তী বংশধররা 750 খ্রিস্টাব্দে উমাইয়াদেরকে পরাজিত করে তার নামানুসারে যে খিলাফত শুরু করেন সেটাই হচ্ছে আব্বাসী খিলাফত। এই আব্বাসী খিলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 508 বছর অব্যাহত ছিল। 37 জন খলিফার মধ্যে উল্লেখযোগ্য ছিল মাত্র কয়েকজন। আবু জাফর আল মনসুর, খলিফা হারুন আর রশিদ এবং আমিন মামুনি একমাত্র উল্লেখের দাবি রাখে। তাছাড়া এই বংশের গৌরব ও কৃতিত্বের মূলে বহিরাগত সেলজুক, বুয়াইয়া ও বার্মাকি বংশের নাম উল্লেখ করা যেতে পারে। 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হালাকু খান এর হাতে আব্বাসী খিলাফতের পতন ঘটে। জ্ঞান বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে আব্বাসী শাসনামলের অনন্য অবদান রয়েছে। জেরুজালেমকে কেন্দ্র করে যে ভয়াবহ ক্রুসেড সংগঠিত হয়েছিল প্রায় 200 বছর ধরে, তা এই শাসনামলেই সংগঠিত হয়েছিল। যা হোক, এ অধ্যায়ে আমরা আব্বাসীদের শাসন ব্যবস্থা আলোচনা করব। অধ্যায় 6, স্পেনে উমাইয়া শাসন। দামেস্কের উমাইয়া শাসন আমলে 711 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেনের তৎকালীন রাজা রডারিককে পরাজিত করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দামেস্কের উমাইয়া শাসনাধীনেই স্পেন পরিচালিত হতে থাকে। 750 খ্রিস্টাব্দে দামেস্কে উমাইয়া খিলাফতের পতন হয়, যেটা আমরা আগেই জেনেছি। আব্বাসীরা ক্ষমতা দখলের পর উমাইয়া নিধনযজ্ঞ শুরু করে। উমাইয়া বংশের খলিফা হিশামের পুত্র আব্দুর রহমান 5 বছর লুকিয়ে থেকে অবশেষে স্পেনে গিয়ে পৌঁছেন এবং সেখানে স্বাধীন উমাইয়া আমিরাতের সূচনা করেন। স্পেনের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন আব্দুর রহমান 3 জন। প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান এবং তৃতীয় আব্দুর রহমান। স্পেনে মুসলিম শাসনামলে জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি হয়। তৎকালীন স্পেনের রাজধানী কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হতো, অথচ আজকের উন্নত ইউরোপ তখন মধ্যযুগের বর্বর শাসনে অন্ধকারে নিমজ্জিত ছিল। মুসলমানরা পরবর্তীকালে আত্মকন্দলে বিপর্যস্ত হয়ে নানা উপদ্বয়ে বিভক্ত হয়ে পড়লে 1492 খ্রিস্টাব্দে স্পেন থেকে তাদেরকে সমূলে উৎখাত করা হয়। সর্বশেষ অধ্যায় 7, উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত। ইরাকের বাগদাদে আব্বাসী খিলাফত, স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত যখন চলমান, তখন 909 খ্রিস্টাব্দে মিশর এবং উত্তর আফ্রিকায় নবীনন্দিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জনৈক বংশধর পরিচয় দানকারী ওবায়দুল্লাহ আল মাহাদি 909 খ্রিস্টাব্দে ফাতিমি খিলাফত প্রতিষ্ঠা করেন। এই বংশটি 909 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 262 বছর অব্যাহত ছিল। এ বংশের 14 জন খলিফার মধ্যে মাহদি, মুইজ, হাকিম ও আজিজ উল্লেখযোগ্য ছিলেন। এই শাসনামলেও জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি হয়। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়টি এ সময়ে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পত্র সম্পর্কে তো মোটামুটি ভালোই আইডিয়া পাওয়া গেল। এখন আমরা দ্বিতীয় পত্র সম্পর্কেও একটু ধারণা রাখি, নয়তো আমার জনৈক ছাত্রীর মতো তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো। জনৈক ছাত্রী একদিন ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র বই কেনার জন্য তার বাবাকে বইয়ের দোকানে পাঠিয়েছিল। তিনি যথারীতি দ্বিতীয় পত্র বই নিয়ে এলেন। ছাত্রীটি বইটি খুলে দেখতে পেল
ভারতবর্ষ ও বাংলার ইতিহাস লেখা। ওর ধারণা ছিল ইসলামের ইতিহাস মানে হচ্ছে আরবের ইতিহাস। তখন সে বইখানাকে ফেরত দেওয়ার জন্য আবার তার বাবাকে বইয়ের দোকানে পাঠালো। দোকানদার যথারীতি আগের বইটি আবার পাঠিয়ে দিল। তখন ছাত্রীটি কনফিউজড হয়ে আমাকে ফোন দিয়ে বিষয়টি পরিষ্কার হয়ে বইটা রাখলো। এনিওয়ে, আমরা আগেই বলেছিলাম দ্বিতীয় পত্রে আমরা ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস আলোচনা করব। ভারতবর্ষ বা ভারত উপমহাদেশ বলতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে মিলে একত্রে বোঝানো হয়ে থাকে। ব্রিটিশ শাসনামল পর্যন্ত এই তিনটি দেশ একত্রে ভারত নামেই পরিচিত ছিল। 1947 সালে ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ভারতকে ভেঙে পাকিস্তান ও ভারত নামে দুটো রাষ্ট্র সৃষ্টি করে যায়। 1971 সালে আবার পাকিস্তান ভেঙে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মজার ব্যাপার হলো আমার দাদা ছিলেন ভারতের নাগরিক, আমার বাবা পাকিস্তানের এবং বাংলাদেশের, আর আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। একই পরিবারে জন্মগ্রহণ করে 3 প্রজন্ম কিভাবে 3টি দেশের নাগরিক হয় সেটা ভেবে দেখার দায়িত্ব তোমাদের উপরই ছেড়ে দিলাম। যা হোক, দ্বিতীয় পত্রে আমরা শুধু অধ্যায়গুলোর নাম জেনে রাখবো, বিস্তারিত আমরা সেকেন্ড ইয়ারে পড়ব। দ্বিতীয় পত্রে অধ্যায় রয়েছে 6টি। প্রথম অধ্যায়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দ্বিতীয় অধ্যায়ে দিল্লি সালতানাত, তৃতীয় অধ্যায়ে ভারত উপমহাদেশে মুঘল শাসন, চতুর্থ অধ্যায়ে বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, পঞ্চম অধ্যায়ে বাংলার ইতিহাস পাকিস্তান আমল এবং ষষ্ঠ এবং সর্বশেষ অধ্যায়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আজকের ভার্চুয়াল ক্লাসটা শেষ হলো। আশা করি তোমাদের এই ক্লাসটা উপকারে লাগবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।